স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছে পার্থ বণিক। হত্যা মামলায় পলাতক আসামি হয়ে বিদেশে অবস্থান করছেন সাকিব আল হাসান। দেশে আসলে কি তবে গ্রেপ্তার হবেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি হবে সাকিবের মামলাগুলো? প্রচলিত আইন বলছে সবুজ গালিচায় নামার আগে কোর্ট কাচারিতে আইনি লড়াই জিততে হবে টাইগার তারকাকে, তবেই গায়ে জড়াতে পারবেন ফের লাল সবুজের জার্সি। হাসান সজীবের রিপোর্ট। সাকিব কি ফিরবেন? সাকিব কি খেলবেন লাল সবুজের জার্সিতে? 11ই মার্চ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের হোম সিরিজ। বিশ্বসেরা অলরাউন্ডারকে কি মাঠে দেখা যাবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর পাওয়া যাবে কোথায়? 22 আগস্ট 2024 আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় 156 জনের নাম উল্লেখ এবং 400 থেকে 500 অজ্ঞাতনামা আসামি করা হয়। হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে সাকিব আল হাসানকেও মামলায় উল্লেখ করা হয়েছে। তবে তখন তো সাকিব ছিলেন কানাডায়। শেখ হাসিনা ওই রুম থেকে বের হয়ে কাউকে ফোন করে নাই ভাই। সম্প্রতি তিনি দেশে ফিরবেন বলে আমরা শুনছি। হ্যাঁ, এটা রাষ্ট্র যে ডিসিশন নেবে এখানে। খেলাটা তো তার পেশা, তার এটা ব্যক্তিগত লাইফ। হ্যাঁ, তার ব্যক্তিগত লাইফে তো আমার হাত থেকে করার রাইট নেই। তদন্তাধীন মামলাটি আদাবর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েকজন গ্রেফতারও হয়েছেন, কিন্তু সাকিব আল হাসানের বিষয়ে ডিবি কি বলছে? দেশে আসলে কি গ্রেফতার হবেন তিনি, নাকি দেশের বাইরে থেকে আগাম জামিন নিতে পারবেন? এখন কি তার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা বা এই ধরনের? না 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 কিছুই নাই না? না, এখানে তো অনেক আসামি হয়েছে, অ্যারেস্ট হয়েছে। এই মামলায় ভিভিআইপি পলিটিক্যাল পারসন সহ জি প্রায় 26 জনের মতো আসামি অ্যারেস্ট আছে। সাকিব আল হাসানের ব্যাপারটা আপনারা কিভাবে কি করছেন, মানে তদন্ত করেছেন কিনা, বা তার নামে যে অভিযোগ সেটা কতটুকু পেয়েছেন, যেহেতু আপনারা অনেকগুলো আসামি ধরেছেন? না, এই তদন্ত চলমান। তদন্ত চলমান। বিজ্ঞ আদালত যদি মনে করে তাকে জামিন দিবে তো আদালত দিতে পারে। কেবল হত্যা মামলাই নয়, সাকিবের নামে রয়েছে দুদক সহ একাধিক মামলা। ইতোমধ্যেই বিসিবি তারকা অলরাউন্ডারের মামলার নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু কিভাবে হবে নিষ্পত্তি? দেশে ফেরার পথ কি খুলবে সাকিবের জন্য? পুলিশ যদি মনে করে যে তার এখানে ইনভলভমেন্ট হওয়ার কোনো কারণ ছিল না, তিনি দেশে বাইরে ছিলেন, তো সেই ক্ষেত্রে তাকে এই চার্জশিট থেকে যদি না নেয় তাহলে তিনি আর এই মামলায় থাকছেন না। অথবা ইতিমধ্যে অর্ডিন্যান্স দিয়ে ক্রিমিনাল প্রসিডিউর কোড পরিবর্তন হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীনভাবেও একটা পুলিশ রিপোর্ট হতে পারে, যেখানে মিথ্যা মামলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসামিকে বাদ দিয়ে দিতে পারে। দুদকের মামলা, দুদক একটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তারা তদন্ত করছে, তদন্ত এখনো শেষ হয়নি। এরকম পর্যায়ে দুদক সাধারণত অ্যারেস্ট করে না। আর তৃতীয় মামলা যেটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা চেক ডিজাইনের মামলা, সেই মামলা বেলেবল অফেন্স। এই মামলায় ওয়ারেন্ট যদি ইস্যু না হয়ে থাকে তাকে অ্যারেস্ট করবে না, তিনি আসবেন, এসে তিনি বেল নিয়ে নেবেন। আগাম জামিনের প্রয়োজন, এটা বেলেবল অফেন্স, এমনি বেল দিয়ে দেয়। তবে শঙ্কার কিছু নাই, তার দেশে ফেরায় দরজা খোলা আছে দুটি। হয় সরাসরি নিজে উপস্থিত থেকে আদালতে গিয়ে মামলাগুলো জামিন নিতে হবে, নতুবা তদন্তে নির্দোষ প্রমাণিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে মামলা থেকে সাকিবকে অব্যাহতি দিতে পারে। আইনের গতিতে চলবে। যখন মামলাগুলো হয়ে গেছে এবং তিনি যথাসময়ে এখানে আদালতে উপস্থিত হন নাই, সেক্ষেত্রে তিনি পলাতক হিসেবে বা ফিউজিটিভ হিসেবে তিনি গণ্য হচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করতে পারে সেটা হচ্ছে দেখা, কারণ কোনো আসামিকে আইন বহির্ভূতভাবে খালাস করার কোনো সুযোগ নাই। সুতরাং যেহেতু একটা মামলা হয়েছে, সেই মামলায় তার সম্পৃক্ত থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যেহেতু এই মামলা যখন হয়, তিনি যে সময়কাল বলছে, তিনি যদি দেশে বাইরে থাকেন তবে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই তো পুলিশ তদন্ত করে থাকে। সেই ক্ষেত্রে যাচাই বাছাই করে যদি দেখা যায় যে তিনি এই মামলায় সম্পৃক্ততা ছিল না, তো তিনি এসে তখন তাকে আর অ্যারেস্ট করবে না। এবং যদি সম্পৃক্ত থাকে তাহলে কিন্তু অন্য ব্যাপার। প্রমাণিত হয় যদি ডাইরেক্টলি এখানে ইনভলভ ছিল এই হত্যা মামলায়, তো সেক্ষেত্রে 303 মামলায় তার যাবজ্জীবন হতে পারে, তার মৃত্যুদণ্ড হতে পারে। হাসান সজীব, 71। চেন্নাই রানের ঝড় বয়ে দিল টিম ইন্ডিয়া। বলে বলে বাউন্ডারি আর ছক্কা, আর উল্টো দিকে জিম্বাবুয়ে হলো দিশাহারা। অভিষেক শর্মা আর হার্দিক পান্ডিয়ার জোড়া 50-তে এদিন সিকান্দার রাজাদের উইকেটে দাঁড়াতেই দেয়নি ভারত। সেমি রেসে টিকে থাকার ম্যাচে স্বাগতিকরা বোর্ড তোলে 256 রানের বিশাল স্কোর। বিস্তারিত রিপোর্টে। একই অবস্থা চেন্নাইয়ের মাঠে সঞ্জু স্যামসন থেকে শুরু করে 4 ছক্কার ঝড় তুললেন অভিষেক শর্মা। শুধু তাই নয়, হার্দিক পান্ডিয়াও হয়েছেন পার্টিতে সামিল। আর জিম্বাবুয়ে ঈশান কিষান, সূর্যা, তিলক ভার্মার চাপে হয়েছে কাহিল।
সেমি রেসে টিকে থাকতে হলে এই ম্যাচে ভারতের টার্গেট মাত্রই জয়, কিন্তু টস ভাগ্য হয়নি সূর্যা কুমারের সঙ্গী। টস জিতে সিকান্দার রাজা জানিয়ে দিলেন তারা ফিল্ডিংটাই করবে শুরুতে। অবশ্য এটা যেন সাপে বড় হয়ে গেল সূর্যার জন্য। জানিয়ে দিলেন ব্যাটিংটাই যে চাইছিলেন মনে মনে। এদিন রিঙ্কু সিং এর জায়গায় ওপেনিংয়ে নামেন সঞ্জু স্যামসন, আর নেমেই ছোটাতে থাকেন 4 ছক্কার বৃষ্টি। 15 বলে 24 রান করার পর তাকে ফেরান মুজারা বানি। তবে তাতে ভারতের থোড়াই দুশ্চিন্তা। ঈশান কিষানকে সাথে নিয়ে মাঠ মাতাতে থাকেন অভিষেক শর্মা। পাওয়ার প্লেতে দুজনে মিলে দলকে এনে দেন 1 উইকেটে 80 রান। ভারতের ব্যাটিং তাণ্ডব এদিন মাঠে বসে দেখেন আইসিসি সভাপতি জয় শাহ, তার সাথে ছিলেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। তবে জিম্বাবুয়েও পেয়েছিল ম্যাচে কামব্যাকের দারুণ সুযোগ, কিন্তু আফসোস 10ম ওভারে ঈশান কিষানের ক্যাচ ছাড়েন মুসিকিওয়া। ভারত প্রথম 10 ওভারে বোর্ডে তোলে 1 উইকেটে 109 রান। 11তম ওভারের প্রথম বলেই অভিষেক শর্মা তুলে নেন নিজের বহু প্রতীক্ষিত 50। একের পর এক ফ্লপ ইনিংসের পর ভারতীয় ওপেনারের মুখে ব্যাপক স্বস্তি। অবশ্য ঝড়ো শুরু করেও ঈশান কিষান পাননি 50-র দেখা। 24 বলে 38 রানে তাকে ফেরান সিকান্দার রাজা। 13তম ওভারে মাপোসার বলে অভিষেকও থামেন। 30 বলে 55 রান তুলে ড্রেসিং রুমে ফেরেন। 13 বলে 33 রানের কুইক একটা ক্যামিও খেলেন ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব। তবে শেষটা টানেন হার্দিক পান্ডিয়া আর তিলক ভার্মা। 5ম উইকেটে দুজনে দাঁড় করান 84 রানের পার্টনারশিপ। এরই মাঝে হার্দিক পান্ডিয়াও তুলে নেন হাফ সেঞ্চুরি। পান্ডিয়ার অপরাজিত 50 আর তিলকের আনবিটেন 44 রানে ভর করে ভারত বোর্ডে তোলে 4 উইকেটে 256 রানের বিশাল স্কোর। পার্থ বণিক, 71। উঠতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে মাটিতে নামালো সাউথ আফ্রিকা। টি-20 বিশ্বকাপে অপরাজিত থেকে সেমিফাইনালের দুয়ারে প্রোটিয়ারা। আহমেদাবাদে ক্যারিবিয়ানদের দেয়া 177 রানের লক্ষ্য এদিন মার্করামরা 9 উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে। সাউথ আফ্রিকার দাপট, আত্মবিশ্বাস আর নিখুঁত পরিকল্পনা জানান দেয় এবারে টুর্নামেন্টে কারা শিরোপার শক্ত দাবিদার। রাফিউল ইসলাম রাতুলের ম্যাচ রিপোর্ট। টি-20 বিশ্বকাপে অপরাজিত থেকেই সেমিফাইনালের দুয়ারে সাউথ আফ্রিকা। আহমেদাবাদের মাঠে 177 রানের লক্ষ্যটা মোটেও কম ছিল না, অথচ সেই রান প্রোটিয়ারা তাড়া করেছে মাত্র 16 ওভার 1 বলে 9 উইকেট হাতে রেখে। এর চেয়েও কি ভালো খেলা যায়? হয়তো না। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অধিনায়ক এইডেন মার্করামের অপরাজিত 82 রানের ঝলকে এই দাপুটে জয় পায় সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের শিরোপা জয়ের স্বপ্নে জোরালো বার্তা এই জয়। টুর্নামেন্টের ফেভারিট ভারতকে আগেই হারিয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছিল মার্করামের দল। ফেভারিট যেই হোক, এবারের টুর্নামেন্টে মাথা নত করবে না গেল আসরের রানার্স আপরা। 177 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল মার্করাম ও কুইন্টন ডিকক। উদ্বোধনী জুটিতে 95 রানের ইনিংস ছিল টুর্নামেন্টে এই দুই ব্যাটারের সর্বোচ্চ পার্টনারশিপ। ডিককের 24 বলে 47 রানের ঝড় ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নাস্তানাবুদ করে তোলে। তৃতীয় উইকেটে রায়ান রিকেলটনের অপরাজিত 45 রান অধিনায়ককে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে নিয়ে যায় দলকে। শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে 83 রানে 7 উইকেট হারিয়ে ধুঁকছিল ক্যারিবিয়ানরা। লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় শাই হোপের দল। তবে জেসন হোল্ডারের 49 ও রোমারিও শেফার্ডের অপরাজিত 52 রানে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষাটা আর হয়নি। ম্যাচে দাপট, আত্মবিশ্বাস আর নিখুঁত পরিকল্পনায় সাউথ আফ্রিকা বুঝিয়ে দিল এবারের শিরোপার শক্ত দাবিদার কারা। রাফিউল ইসলাম রাতুল, 71। ভেরি আনফরচুনেট, বাংলাদেশকে বিশ্বকাপে না দেখে অমন শব্দই ব্যবহার করলেন মঈন আলী। স্কাই স্পোর্টসের অ্যানালিস্ট হিসেবে আছেন কলম্বোতে। 71 খেলাযোগের রিপোর্টারের সঙ্গে গল্পে বাংলাদেশ নিয়ে অনেক কৌতূহলের কথাই তুললেন। বন্ধু সাকিবের খোঁজও নিলেন বিশ্বকাপ জয়ী সাবেক এই অলরাউন্ডার। কলম্বো থেকে সাইফুল রূপকের রিপোর্ট। মঈন আলী বললেন, আনফরচুনেট, বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা সত্যি দুঃখজনক। ইংল্যান্ডের স্কাই স্পোর্টসের অ্যানালিস্ট হিসেবে কলম্বোতে মঈন আলী কাজ করছেন। বৃহস্পতিবার বিকেলে তার কাজ শেষে আমাদের সাথে দেখা এবং বাংলাদেশের সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি অনেক কিছু জিজ্ঞেস করলেন। বাংলাদেশের ক্রিকেটের অবস্থা, ক্রিকেট দলে না থাকাটা সত্যি হতাশাজনক। আমরা ইন্টারভিউ চেয়েছিলাম, তবে স্কাই স্পোর্টসের সাথে তার চুক্তি থাকায় তিনি এখন এই বিশ্বকাপ চলাকালীন ইন্টারভিউ দিতে পারবেন না। তবে তিনি বলছেন যে বাংলাদেশ তার হৃদয়ে আছে। বাংলাদেশে তিনি অনেকবার গিয়েছেন, অনেক খেলেছেন, সবশেষ বিপিএলও তিনি খেলেছেন এবং অনেক ইন্টারভিউ দিয়েছেন, অনেক কিছু শেয়ার করেছেন। বাংলাদেশের
বিশ্বকাপে না থাকা, বাংলাদেশি ক্রিকেটারদের বিশ্বকাপে না দেখতে পারাটা তার জন্য কষ্টের এবং খারাপ লাগার একটা বিষয় আছে। কারণ ইন্টারন্যাশনাল তারকা হওয়ার আগেও বাংলাদেশে তিনি খেলেছেন, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন। সাকিব তামিমের সাথে তার বন্ধুত্ব আছে, অনেক আগে থেকেই বন্ধুত্ব, এবং সাকিবকে সবসময় মঈন আলী অনেক হাই রেট করেন। সাকিব সম্পর্কেও আসলে তার একটা ইস্যু আছে যে আসলে সাকিব কেন দেশে ফিরতে পারছে না, সাকিব কবে ন্যাশনাল টিমে খেলবে, আদৌ আর খেলতে পারবে কিনা। বিশ্বাস করে এই কন্ডিশনে লিটনরা অনেক দুর্দান্ত ক্রিকেট খেলতে পারতো ইন্ডিয়াতে কিংবা শ্রীলঙ্কাতে, যেখানেই বাংলাদেশ খেলতো। অনেক লোয়ার র্যাঙ্কিংয়ের দলগুলো এই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে, অনেক চমক দেখাচ্ছে। জায়ান্ট কিলারের রূপ নিত, রাঘব বোয়ালদের ঘায়েল করার সামর্থ্য এই বাংলাদেশের আছে বা ছিল। ইংল্যান্ড জাতীয় দলের একসময় তুখোর অলরাউন্ডার মঈন আলী নিজ দল নিয়ে, নিজ দেশ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্বপ্নবাজ। বলছেন হ্যারি ব্রুকরা যেভাবে বিশ্বকাপ মাতাচ্ছে, তারা ট্রফির স্বপ্নটাই দেখছে। সুপার 8-এ ব্যাক টু ব্যাক 2 ম্যাচ জয়, শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে এবং 2 এশিয়ান দলের বিপক্ষেই শ্রীলঙ্কান কন্ডিশনে একদম ডমিনেটিং পারফরমেন্স করেছে। মঈন আলী বলছেন যে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠেছে। 2022-এ ইংল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল অস্ট্রেলিয়াতে। মঈন আলী বিশ্বাস করেন শ্রীলঙ্কা, ইন্ডিয়াতে যেই এবারের টি-20 বিশ্বকাপ, এখানেও ট্রফি জয়ের জন্য ইংল্যান্ড ছুটবে। ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করলেও সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচ কলম্বোতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড যদি জিতে যায় বা 1 পয়েন্ট পায়, তাহলে তারাও ইংল্যান্ডের সাথে উঠে যাবে সেমিফাইনালে। ইংল্যান্ড জিতলে তো একদম আনবিটেন থেকে আসলে সেমিফাইনালে উঠবে। তখন নিউজিল্যান্ডকে ওয়েট করতে হবে শেষ ম্যাচ, অর্থাৎ শনিবার পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচটাতে কি ঘটে। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন নিউজিল্যান্ড পাকিস্তানের পয়েন্ট সমান হবে, রান রেটের ইকুয়েশন আসবে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড 2 দলেই কিন্তু কোয়ালিটি স্পিনার আছে। সো যারাই টস জিতবে আগে ব্যাটিং করে 150-এর উপরে রান করার চেষ্টা করবে। আর পাকিস্তান দোয়া করবে নিউজিল্যান্ড যেন বড় ব্যবধানে হারে। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা। গ্যালারিতে বর্ণবাদের বিরুদ্ধে বার্তা আর মাঠে ভিনিসিয়াস জুনিয়রের বজ্রগতি। বিতর্ককে পেছনে ফেলে গোল করে রিয়াল মাদ্রিদকে তুললেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-তে। 2-1 জয়ে 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে বেনফিকাকে বিদায় জানালো লস ব্লাঙ্কোরা। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। বার্নাবুর আলোয় প্রতিবাদের ব্যানার, আর সেই আলোতেই জয়ের সিলমোহর। গ্যালারিতে নিঃশব্দ প্রত্যাশা, ভিনিসিয়াস কিভাবে জবাব দেবেন। বিতর্কের ঝড়ের পর ব্রাজিলিয়ান তারকার দিকে ছিল সবার চোখ। ম্যাচের আগে গ্যালারিতে স্প্যানিশ ভাষায় ভেসে উঠল নো টু রেসিজম। প্রথম লেগে গোল করার পর বেনফিকার প্রেস্টিয়ানির কাছ থেকে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছিলেন ভিনিসিয়াস। সেই প্রেস্টিয়ানি 1 ম্যাচের নিষেধাজ্ঞায় বাইরে। সমর্থনের সেই বার্তা বুকে নিয়েই মাঠে নামলেন ভিনি। কিন্তু শুরুটা ছিল চমকে ভরা। 14 মিনিটে রাফা সিলভার গোলে স্তব্ধ হয়ে যায় বার্নাবু। থিবো কর্তোয়া আত্মঘাতী গোল ঠেকালেও ফিরতি বলে জাল খুঁজে নেন সিলভা। মুহূর্তেই জমে ওঠে টাই। একদম গা ছমছম, কি হয়, কখনো বা মজা, কখনো বা ভয় মুহূর্ত। তবে ছাদ বন্ধ দুর্গের নীরবতা ভেঙে রিয়ালের জবাব আসে মাত্র 2 মিনিটের মধ্যেই। বক্সের বাইরে থেকে চুয়ামেনির বাঁকানো শট, চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম গোল, আর স্কোর লাইন 1-1। 2 লেগ মিলিয়ে আবার এগিয়ে যায় আরবেলোয়ার দল। কিলিয়ান এমবাপ্পে ছিলেন না ইনজুরিতে। আক্রমণে তাই কিছুটা ছন্দহীন রিয়াল, বরং বেনফিকাই দ্বিতীয় গোলের খোঁজে মরিয়া। 59 মিনিটে রাফা সিলভার শট কর্তোয়ার ক্রসবারে লেগে ফিরে যায়। 68 মিনিটে পাভলিদিসের নিশ্চিত গোল ঠেকাতে শেষ মুহূর্তে রুডিগার কারেরাসের অবিশ্বাস্য ব্লক। যেন ক্লাইম্যাক্সের ঠিক আগে থ্রিলার সিনেমার ইন্টারভাল তখন। আর তারপরেই ইন্টারভাল শেষে নায়কের চরিত্রে হাজির দ্য গিয়ার শিফটার ভিনিসিয়াস। 79 মিনিটে দ্রুতগতির আক্রমণ থেকে বাম পায়ে নিখুঁত ফিনিশ, গোলরক্ষককে পরাস্ত করে জয়ের সিলমোহর। সাম্প্রতিক 5 ম্যাচে এটি তার 6ষ্ঠ গোল। বিতর্কের জবাব দিলেন পারফরমেন্সে সেই চেনা ভঙ্গিতে, কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে দ্য রিভেঞ্জ ডান্স। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিশ্চিত হলো রিয়ালের রাউন্ড অফ 16। 2 লেগে 3-1 ব্যবধানে জয়। এখন অপেক্ষা শুক্রবার ড্রয়ের। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি নাকি স্পোর্টিং লিসবন। বার্নাবুর রাতটাই শুধু জয়ের নয়, বার্তারও। বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য আর মাঠে ফুটবলের জবাব। ভিনিসিয়াসের পায়ে ভর করেই আবারও ইউরোপ জয়ের স্বপ্নে এগিয়ে চলছে রিয়াল মাদ্রিদ। জুবায়ের নূর, 71। 4 গোলের পাহাড়। প্রতিপক্ষ আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে 4-0 ব্যবধানে বিধ্বস্ত বার্সেলোনা। অনেকেই ধরে নিয়েছেন শিরোপা রক্ষার স্বপ্ন বুঝে এখানেই শেষ। কিন্তু কাতালান শিবিরে এখনো জ্বলছে প্রত্যয়ের আগুন, আর সেই আগুনে ঘি ঢেলেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি কোনো দল এই অসম্ভবকে সম্ভব করতে পারে, সেটা বার্সেলোনাই। ক্যাম্প নুকে দেখবে ইতিহাসের এক মহাকাব্যিক প্রত্যাবর্তন। আরও জানাচ্ছেন জুবায়ের নূর।
মেট্রোপলিটানোতে দুঃস্বপ্নের রাত। দিয়েগো সিমিওনের শিষ্যদের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করেছিল বার্সেলোনা। 4 গোলের ধাক্কা, তার উপর লা লিগায় জিরোনার বিপক্ষে অপ্রত্যাশিত হার, সব মিলিয়ে চাপের পাহাড়ে হ্যান্সেল ফ্লিকের দল। যদিও লেভান্তের বিপক্ষে 3-0 জয় কিছুটা আত্মবিশ্বাস ফিরেছে কাতালানদের। সামনে ভিয়ারিয়ালের বিপক্ষে কঠিন পরীক্ষা, কিন্তু রাফিনিয়ার মন পড়ে আছে কোপা দেল রের দ্বিতীয় লেগেই। বার্সেলোনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রশ্নোত্তর পর্বে রাফিনিয়া বলেন, আমরা আত্মবিশ্বাসী, আমরা জানি ম্যাচটা কঠিন হবে, ঘুরে দাঁড়ানোটা খুবই জটিল, কিন্তু যদি কোনো দল পারে সেটা আমরাই, আমরা প্রস্তুত। তাই এই বক্তব্যে স্পষ্ট, ড্রেসিং রুমে এখনো হাল ছাড়েনি কেউ, বরং চ্যালেঞ্জটাকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে দল। হ্যান্সেল ফ্লিকের অধীনে বার্সেলোনার ভেতরের পরিবেশ বদলে গেছে আমূল। রাফিনিয়ার ভাষায়, বার্সা এখন একটা পরিবারের মতো। ভ্রমণ, অনুশীলন, ম্যাচ সব মিলে নিজেদের পরিবারের চেয়েও বেশি সময় কাটান তারা সতীর্থদের সঙ্গে। সেই বন্ধনই নাকি দলের সাফল্যের মূল চাবিকাঠি। আতলেতিকোর মতো শৃঙ্খলাবদ্ধ ও রক্ষণভাগ কেন্দ্রিক দলের বিপক্ষে ফিরতি লেগে এই ঐক্যই হতে পারে বার্সার সবচেয়ে বড় অস্ত্র। রাফিনিয়ার ব্যক্তিগত গল্পটাও অনুপ্রেরণার। বার্সেলোনায় শুরুটা সহজ ছিল না, সমালোচনা, প্রত্যাশার চাপ সব পেরিয়ে এখন তিনি দলের অন্যতম সদস্য। গত মৌসুমে 57 ম্যাচে 34 গোল ও 26 অ্যাসিস্ট, পরিসংখ্যানেই বোঝা যায় তার প্রভাব। যদিও চলতি মৌসুমে ইনজুরির কারণে 13 ম্যাচ মিস করেছেন তিনি। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, 3 ফ্রন্টে লড়াই করছে বার্সেলোনা। সময়টা চাপের, সমীকরণটাও কঠিন, কিন্তু ইতিহাস বলে ক্যাম্প নু বহুবার দেখেছে অসম্ভবের গল্প। এবার কি সেই তালিকায় যুক্ত হবে আরেকটি অধ্যায়? 4 গোলের ব্যবধান, সামনে 90 মিনিট কিংবা তারও বেশি সময়। বিশ্বাস বনাম বাস্তবতা। রাফিনিয়ার কণ্ঠে আত্মবিশ্বাসের ঝংকার, আমরাই পারবো। এখন দেখার পালা, কথার প্রতিধ্বনি কি রূপ নেবে ইতিহাসে? জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।